একটা লাশ শুয়ে থেকে তার সাথে কথা বলতেছে। পীর সাহেবের দেয়া তাবিজটার জন্যই জিনটা তারে কিছু করতে পারে নাই। ভ্যানটা যখন লাশ নিয়ে যাইতেছিল ঠিক তখনই সামনে দিয়ে একটা অবয়ব চলে গেল। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এখন মধ্যরাতের এপিসোড। বরাবরের মতোই আমি আছি শিশির এবং আমার পাশে আছেন শারফিন ইসলাম অনেক। গভীর রাতের অন্ধকারে কি কখনো আপনাদের মনে হয়েছে যে কেউ আপনাদেরকে দেখছে, অথচ আপনি আশেপাশে তাকিয়ে দেখেন কেউ নেই? অজানা একটা ভয় আপনাকে ধীরে ধীরে গ্রাস করে দিচ্ছে। আপনি ঘরের ভিতর বসে কাজ করছেন, বাইরে কোনো বাতাস নেই, তবুও আপনার জানালার পর্দাটা দুলছে। আপনি একা নির্জনে রাস্তায় হাঁটছেন, অজানা একটা শব্দ ভেসে আসছে আপনার কানে। আপনি তাকিয়ে দেখছেন আশেপাশে কেউ নেই। প্রিয় লিসেনার, এমনই কিছু ভৌতিক ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। আজকেও তেমনই কিছু ভৌতিক ঘটনা আপনাদেরকে আমাদের অনেক ভাই শোনাবেন, যেটা শুনলে আপনাদেরকে ভাবতে বাধ্য করবে, সত্যি কি অজানা অদেখা কিছু সত্তা কি আমাদের পৃথিবীতে আছে নাকি নেই। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের অনেক ভাইয়ের কাছে। তো অনেক ভাই, আজকে কি ঘটনা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ শিশির ভাই, অনেক ভালো আছি, ধন্যবাদ আবারও আমাকে এখন মধ্যরাতের নতুন আরেকটি এপিসোডে আমন্ত্রণ জানানোর জন্য। তো শিশির ভাই, আজকে আমি যেই দুইটা ঘটনা নিয়ে যেই দুইটা ঘটনা আর কি শোনাবো, এর মধ্যে প্রথম যে ঘটনাটা, এটা আমার কাছে শোনার পর অত্যন্ত ভয়ানক লাগছে। আর এই ঘটনাটা আমি কালেক্ট করছি হচ্ছে আমাদের এক লিসেনার আমাকে এই ঘটনাটা সে লিখে পাঠাইছে। তো ওইখান থেকে আমি ঘটনাটা পাইছি। তো ঘটনাটা আমি যখন শুনলাম, ফোনে যখন আমাকে পাঠাইছে, আমি যখন শুনলাম, আমার কাছে খুবই ভয়ানক লাগছে আর খুবই আশ্চর্যজনক ব্যাপার ঘটনাটার মধ্যে আছে। তো এই ঘটনাটা দিয়ে আজকে আমি শুরু করতেছি। আর আরেকটা কথা বলতে চাই, যে আমাকে এই ঘটনাটা পাঠাইছে উনি আসলে তার নাম পরিচয় গোপন রাখতে বলছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ছদ্মনাম ব্যবহার করব। আর এই ঘটনাটা যেখানে ঘটছে ওই এলাকার নামটাও আমরা গোপন রাখবো, সেটাও একটা ছদ্মনাম ব্যবহার করব সেখানে আমরা। তো আমি কথা না বাড়াই, আমি ঘটনায় যাই। তো উনি যেভাবে আমাকে লিখে পাঠাইছে আমি সেভাবেই বলার চেষ্টা করতেছি বা বলতেছি। ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার 1980-র দিকে, 1980 সালে। তো একটা ছেলে আপনার তার মামার বাড়ির সাথে তার যোগাযোগ একটু কম, যেহেতু তারা শহরে থাকে। তো মামা বাড়ির সাথে মনে করেন যোগাযোগ খুবই কম। তো এই ছেলেটারে তার মা এসে বলতেছে যে, বাবা, তোর নানি তো অসুস্থ হয়েছে, বেশ কিছুদিন যাবত অসুস্থ, খবর পাঠাইছে তোরে একটু দেখতে চায়, তুই যায় একটু ঘুরে আয়, নানি রে দেখায় যায়। তুই যাস না, ওইভাবে কখনো যাস না, তোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকস, গ্রামে তোর যাইতে ইচ্ছে করে না, নানি রে একটু দেখায় যায় বাবা। তো ছেলেটা বলতেছে যে, আচ্ছা আম্মা, তাহলে আমি এক কাজ করি, আমি আজকেই যাই। তো ওর মা বলতেছে যে, আজকে কেমনে যাবি, আজকে তো প্রায় বিকাল হয়ে গেছে, তোর মামা বাড়ি তো এখান থেকে মেলা দূরে, আজকে আর বেরোস না, কালকে সকাল সকাল বেরোয় পড়িস, দুপুরের মধ্যে যায় পৌঁছায় যাবি, দিনে দিনে পৌঁছাইলে ভালো হবো। এটা শোনার পর ছেলেরা বলতেছে যে, কি বলো মা, আমরা এখন কি, আমি কি এখন ছোট আছি যে এই কথা বলতেছ যে এখন বেরোনো যাব না? না, আমি আজকেই বেরোই, এখন বেরোইলে রাত্রের বেলা পৌঁছায় যাইতে পারবো।
তাহলে এখন বেরোবি? আচ্ছা ঠিক আছে, তাহলে বেরো, তুই যখন বলতাছস এত করে। তো ছেলেটা আপনার ব্যাগ ট্যাগ গুছায় বেরোইতে বেরোইতে বিকাল প্রায় শেষ, সন্ধ্যা নেমে আসতেছে। তো যখন সে বাসা থেকে বেরোইতেছে, ওর মা আবারও বলতেছে যে আজকে না গেলে কি হইতো না, কালকেই বেরোইতি। তো বলে না মা, সমস্যা নাই, দোয়া করো, আমি যাই। এই কথা বলে ও বলে মনে করে যে বেরোয় পড়ছে। তো বেরোয় ও একটা বাস স্ট্যান্ডে গেছে আর কি। প্রথমে বাসে যাবে আর কি ওই পর্যন্ত, ওইখান থেকে আবার আরেক যানবাহনে তার যাইতে হবে। তো ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। তো বাস দিয়ে যাইতেছে আর চিন্তা করতেছে যে আল্লাহই জানে, বেরোইলামও দেরি করে, কতক্ষণে যায় পৌঁছামু, অচেনা একটা জায়গা, কত বছর আগে গেছি, ঠিক করে তো এখন ওইভাবে চিনতেও পারবো না, যায় মামারে ফোন দিতে হবো, মানে এরকম এরকম চিন্তা করতেছে আর যাইতেছে। তো যাইতে যেতে 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 এক পর্যায়ে মানে যেখানে সে যাব ওই এলাকার থেকে আরো বেশ কিছুটা দূরে যায়, মানে বাসটাকে নামাই দিছে। তো ওইখানে আবার আপনার একটা রেলওয়ে স্টেশন আছে, ওইন থেকে একটা ট্রেন ধরে তাকে ওই গ্রাম পর্যন্ত যাইতে হবে। তো ও যে স্টেশনে যায় নামছে, যে স্টেশনে মানে যায় দাঁড়াইছে, ওটা কিন্তু গ্রাম, ওটা একটা টোটালি একটা গ্রাম আপনার। তো যখন সে স্টেশনে গেল, যায় দাঁড়াইছে, দেখে যে কোনো লোকজন নাই, পুরা স্টেশনটাই আপনার ফাঁকা। তো চিন্তা করতেছে যে দেরিও হয়ে গেল, এখন স্টেশনে এসে তো কোনো লোকজনও দেখতেছি না। তো হঠাৎ করে তার চোখটা একটু সামনের দিকে পড়াতে সে দেখে একটা লোক দাঁড়ায় আছে আর কি, মানে দূর থেকে তাকে ওইভাবে বোঝা যাইতেছে না, ওই একটা লোকই দাঁড়ায় আছে, তার থেকে মোটামুটি 15-20 গজ দূরে আর কি। তো এটা দেখার পর সে মনে মনে ভাবতেছে যে এত বড় একটা স্টেশন, একটা লোকজন নাই, আর রাতও হয়ে গেছে মোটামুটি অনেক, শহরের রাত আর গ্রামের রাত তো আসলে অনেক পার্থক্য। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে তার সামনে একটা কুকুর এসে দাঁড়াইছে এবং কি ঘেউ ঘেউ করতেছে তারে দেখে। এটা দেখার পর একটু ঘাবড়ায় গেছে, জানি কুকুর কই থেকে আসলো, আবার কামড় টামড় দেয় নাকি, এরকম চিন্তা করতেছে। তো মিনিট খানেক কুকুরটা ঘেউ ঘেউ করার পর আস্তে আস্তে কুকুরটা শান্ত হয়ে যায়, শান্ত হয়ে আস্তে আস্তে তারে মানে ক্রস করে কুকুরটা চলে যায়। তো সে আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে যে কি করি, ট্রেন আসতেছে না কেন, ট্রেন কখন আসবে। এরই মধ্যে হয় কি, পেছন থেকে একটা মানুষের কাশির শব্দ শুনে, কেউ একজন কাশি দিছে। তো পেছন দিকে ফিরে তাকায় দেখে একটা লোক ওর থেকে 5-7 হাত দূরে দাঁড়ানো। তো ওই লোকটা তারে বলতেছে যে কি ভাই, কাউকে খুঁজতেছেন? তো ছেলেটা বলতেছে যে না, আমি কারোর খুঁজতেছি না, তা আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আপনি কই যাবেন? ওই লোকটা বলতেছে ভাই আমি রসুলপুর যাবো, তো এই জন্য আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আসতে একটু দেরি হয়ে গেছে, আপনার পথে আমার জ্যামের মধ্যে পড়ছিলাম, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে স্টেশন এই পর্যন্ত আসতে আর কি। তো ওই লোকটা বলতেছে এইখানে তো আপনি এখন ট্রেন পাবেন না, আজকে আর কোনো ট্রেন নাই। আজকে আর কোনো ট্রেন নাই, তাহলে আমি কেমনে যাবো?
আপনি কি সঠিক জানেন? হ্যাঁ ভাই, আমি সঠিকই বলতেছি, আজকে আর কোনো ট্রেন নাই, লাস্ট ট্রেন ছিল হচ্ছে আপনার রাত্র 9টায়, এখন বাজে রাত্র 11টা, আপনি এই ট্রেন পাবেন না। কিন্তু আপনার আমি একটা কথা বলি, আমি রসুলপুরের দিকে যাইতেছি, আমার সাথে ভ্যান আছে, আপনি চাইলে আমার ভ্যান গাড়িতে করে রসুলপুরে আমার সাথে যাইতে পারেন। তো এই ছেলেটা বলতেছে, আমি আপনার সাথে রসুলপুর যাবো কেন? আপনার সাথে যাবো কেন আমি? ভ্যানে রসুলপুর যাবো কেন আমি? তো ওই লোকটা তখন মানে একটু হাস্যোজ্জ্বল ভাবে বলতেছে যে এছাড়া তো আপনার কাছে আর কোনো উপায় নাই, নইলে সারা রাত আপনার এখানেই কাটাইতে হবে। তার চেয়ে বরং ভালো আমার ভ্যান গাড়ি দিয়ে আপনি আমার সাথে চলেন, আমি রসুলপুরেই যাইতেছি, ভাড়া আপনার যা ইচ্ছা হয় দিন। তো তখন উনি তার পরিচয়টা জিজ্ঞেস করে আর কি, ওই ছেলেটা, যে আপনার নাম কি? তো ওই লোক বলতেছে, আমার নাম রমজান। আপনার বাড়ি কি নেই? তো ওই লোক বলতেছে যে আমার বাড়ি এখানে বলতে পাশের গ্রামেই, আমি যাইতেছিলাম ওইদিকে, আপনারে দেখলাম একা এখানে দাঁড়ায় আছেন, তাই এসে আপনারে জিজ্ঞেস করলাম। এখন আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার সাথে আসতে পারেন। তো প্রথমে না করে যে না, আপনার সাথে আমি যাবো না, ভ্যান গাড়িতে যাবো না। তো লোকটা তারে আবার আরেকবার বলে যে দেখেন ভাই, আমার সাথে যদি আপনি না যান তাহলে এখানে আমি এখান থেকে যাওয়ার পরে এখানে আর কোনো ভ্যান গাড়িও পাবেন না, কোনো গাড়ি ঘোড়াই পাবেন না, আর এত রাত্রে এখানে আপনি দাঁড়ায় থাকাটাও ঠিক হবে না। তার চেয়ে বরং ভালো আপনি আমার সাথেই চলেন। আপনার সাথে যাবো? আচ্ছা, আপনার ভাড়া কত দিতে হবে বলেন? ওই যে বলছি তো, ভাড়া আপনার যা ইচ্ছা হয় মনে যা ধরে দিয়েন, আসেন, দেরি করেন না, আসেন। তো এক পর্যায়ে রাজি হয়, এই চিন্তা করে রাজি হয় যে লোকটা যেহেতু এই কথাটা বললো, লোকটার কথাটা তো খারাপ না, উনি তো ভালো কথা বলছে, যে আমি যদি এখন এর সাথে না যাই তাহলে রাত্রে তো আমার এই নিয়ে কাটাইতে হবে, যে অচেনা একটা জায়গা, যে একটা অচেনা জায়গা, কোনো আপদ বিপদ যদি আবার হয়ে যায়, থাক, তার চেয়ে বরং তার সাথে আমি যাইগা। তোকে চলেন, ভ্যান গাড়ি কই আপনি? কই আসেন, এই সামনেই। তো ওই ছেলেটা যায়, ভ্যান গাড়িতে উঠে। তো যখন ভ্যান গাড়িতে উঠে তখন ওই ভ্যান গাড়ির উপরেও একটা বাক্স দেখতে পায়, একটু লম্বা। তো ওই লোকটা ওরা বলতেছে যে ভাই, আমার সাথে এসে আপনি ভালো করলেন, কারণ ওখানে থাকলে আপনি কোনো একটা আপদ বিপদ হইতে পারত। তো তখন ওই ছেলেটা ওরা জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? আপনার বউ বাচ্চা আছে? তো ওই লোকটা আবার বলতেছে, আমার কাছে মেয়ে কেটা বিয়ে দিব, আমার কেউই নাই, আমার কাছে খেলে আমি আর আমার এই ভ্যান। কেন আপনার কাছে মেয়ে বিয়ে দিব না কেন? দেখেন, আমি তো আসলে লাশ টানি। ছেলেটা মানে চমকাই গেছে এই কথা শুনে, কি লাশ টানেন মানে? হ ভাই, আমি তো লাশ টানি, তাই আমি যেহেতু লাশ টানি, রাত বেরাতে আমার লাশ নিয়ে বেরোতে হয়, তা আমার মেয়ে দিব কেটা? তাই আমি এটাই ভালো আছি, আমি আমার ভ্যান নিয়ে আছি, এটাই ভালো। লাশ টানেন? আচ্ছা, এই বাক্সের মধ্যে কি? এটার মধ্যে একটা লাশ নিয়ে যাইতেছি। ছেলেটা ঘাবড়া যায় ভাই, কয় কি এটার মধ্যে লাশ? হ ভাই, কেন আপনি কি ভয় পাইলেন? আপনি আমার আগে বলবেন না? আগে বললে কি হইতো? লাশ কি আপনার কোনো ক্ষতি করবে নাকি? লাশ তো চুপ হয়ে শুয়েই আছে, আপনি লাশের দিকে তাকায়েন না, আপনি চুপ করে বসে থাকেন, আমার সাথে কথা কন। এই যে যাইতেছি,
সামনে কবরস্থান আছে, কবরস্থানে লাশটা দাফন করে তারপরে আপনার আমি রসুলপুরে পৌঁছায় দিব। তখন ও কয় যে এই না, আমি যাবো না, আমি লাশের সাথে যাবো না। আপনি আমার আগে বলেন নাই কেন এই কথা? আয় নামাই দেন আমারে, দাঁড়ান আপনি। তখন ওই লোকটা বলতেছে যে ভাই, এই জায়গাটা ভালো না, এনে প্রচুর দুষ্ট জিন আছে আর অনেক খারাপ কিছু আছে। আপনি এনে যদি এখন নামাই দিই আপনার অসুবিধা হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাই কথা বেশি বললেন না, চুপ করে বসে থাকেন। বলছি তো লাশটা দাফন করে আপনার আমি রসুলপুর নামাই দিব। তখন চিন্তা করে যে কোন বিপদে পড়লাম, এই মামার বাড়ি যাইতে যে এই লাশের সঙ্গে আমার যাইতে হইতেছে, এই সমস্ত চিন্তা করে আর কি। তো হঠাৎ করেই তাদের ভ্যানের সামনে দিয়ে কিছু একটা হামুক পাইরে দ্রুত গতিতে চলে যায়। তো ছেলেটা বলতেছে এই ভাই ভাই ভাই, রমজান ভাই, এই যে ভ্যান গাড়ির সামনে দিয়ে কি যেন হামুক পাইরে গেল গা, দেখছেন আপনি? তখন ওই লোকটা তারে বলতেছে যে ভাই, আপনি চুপ করে বসে থাকেন, এটা দুষ্ট জিন, এই লাশ নিয়ে যাইতেছি, এর জন্য এরকম হইতেছে, আপনি কথা বলেন না, চুপ করে বসে থাকেন। তো এই লাশ কার এটা জিজ্ঞেস করতেছে। লাশটা সম্পর্কে আপনি জানেন? কয় জানি না, তবে একটা মেয়ের লাশ, এটা পোস্টমর্টম করে পুলিশে আমারে দিয়ে পাঠাই দিছে দাফন করার জন্য। এই কথা বলে ভ্যান গাড়িটা থামায় তার হাতে একটা তাবিজ দেয় ওই ছেলেটার হাতে, যে ভাই আপনি তাবিজটা রাখেন, আর আপনি ভয় পায়েন না, আমার এই ভ্যানটা বড় হুজুরের দোয়া পড়া আছে, এই তাবিজটাও সেই দিছে, এই তাবিজটার সাথে থাকলে কোনো ক্ষতি হবে না, এই তাবিজটার সাথে রাখেন আপনি, আর কোনো দিকে তাকায়েন না, আপনি সোজা তাকায় থাকেন। এই আর কিছুক্ষণ গেলেই কবরস্থান, লাশটা দাফন করে ওখানে আপনার আমি রসুলপুর নামাই দিব। তো তাবিজটা হাতে নিয়ে মানে ভয়ও পাইতেছে প্রচুর, যে কোন বিপদে পড়লাম। তে রমজান ভাই, আর কত দূর? এই যে ভাই আর 5 মিনিট, আর 5 মিনিট। এইভাবে আস্তে 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 আপনার কবরস্থান পর্যন্ত যায়। ভ্যান গাড়িটা যেখানে যায় দাঁড়ায়, ও দেখলো যে সামনে একটা কবরস্থান। ওখানে যায় ওই রমজান ভ্যান থেকে নামে ওনারে বলতেছে যে ভাই, আপনি লাশটা নিয়ে একটু বসেন, আমি ভিতরে যাই দেখে আসি কবরটা ঠিক আছে কিনা। কিছুক্ষণ পরে আমি আইসা লাশ নিয়ে যাইতেছি। এই কথাটা যখন বলার পর কবরস্থানের ভিতরে চলে যায় ওই রমজান। তো এখন এইখানে শুধু ওই লাশটা আর এই ছেলেটা একা। ছেলেটা কিন্তু ভয় পাইতেছে ভাই, মনে মনে চিন্তা করতেছে এটা কোনের মধ্যে আমি, কোন পরিস্থিতির মধ্যে আমি পড়লাম, যে রমজান তো চলে গেল এর ভিতরে, কবরস্থানের ভিতরে আসতেছে না, এদিক দিয়ে একটা লাশ আমি নিয়ে বসে আছি, আবার এ নিয়ে বলে দুষ্ট জিনের একটা এলাকা বলল রমজান, আল্লাহ জানে কি না কি হয়। এই কথা বলার সাথে সাথে ভাই চিন্তা করতেছে যখন এই কথাগুলা, হঠাৎ করেই সে শুনতে পায় একটা মেয়ে তারে বলতেছে, এই যে শুনছেন? সে ভয় পেয়ে যায়, আরে মেয়ের গলা কোত্থেকে আসলো? কিন্তু কোনো মেয়ে আসার কথা না। আবারও বলতেছে, এই যে শুনছেন, আমাকে একটু ইটা খুলে দেন, ব্যাগটা খুলে দেন, আমার অস্বস্তি লাগতেছে। তখনও চিন্তা করে যে লাশ কি কথা কইতেছে, লাশ আবার কথা কয় কেমনে,
একটু আগে তো রমজান বলছে যে এটা একটা মেয়ের লাশ, আর মানে কথাটা যা আসতেছে ওই লাশের ব্যাগটা থেকে আসতেছে। তখন ও চিন্তা করে যে না, আমি এটা খুলে দিব না, এটা বোধহয় তাহলে দুষ্ট জিনে আমার সাথে এরকম করতেছে, আমি এটা খুলব না। তখন মেয়েটা আবারও বলে, এই যে শুনছেন, আমার ব্যাগটা খুলে দেন, আমার অস্বস্তি লাগতেছে। তখন ও বলতেছে যে কে তুমি, আর তুমি তো মরে গেছো, মরা মানুষ আবার কথা বলে কিভাবে? তখন মেয়েটা একটা ভয়ঙ্কর হাসি হাসে। হাসার পর মেয়েটা বলতেছে, আমি মরি নাই, আমি বাইচা আছি, আপনি ব্যাগটা খুলে দেন, আপনার যদি বিশ্বাস না হয় ব্যাগটা খুলেন, তাহলে আপনি দেখতে পাবেন। তো ও তখন বলতেছে, না আমি ব্যাগ খুলে দিব না, আমি এই ব্যাগ খুলবো না। এই কথা বললে ওর যে হাতে তাবিজটা ছিল, ওই যে রমজান দিয়ে গেল, ওই তাবিজটা হাতে নিয়ে মানে এইভাবে সামনে ধরে রাখে আর কি। এরই মধ্যে সে সামনে দেখে তাকায় রমজান আসছে, আইসা বলতেছে যে ভাই, কবর ঠিক হয়েছে, আপনি লাশটা নিয়ে আসেন। তখন শিশির ভাই ছেলেটা চমকে যায়। সে চিন্তা করতেছে যে আরে, রমজান তো বললো সে লাশ দাফন করবে, তা আমারে নিয়ে যাইতে বলতেছে কেন লাশ? কিন্তু রমজান যে তার এই কথা বলতেছে, রমজান কিন্তু তার থেকে একটু দূরে ভাই, তার কাছে এসে বলতেছে না এই কথা। তখন সে বলতেছে, এই আমি লাশ নিয়ে যেতে পারবো না, এই লাশ আমি নিয়ে যেতে পারবো নাকি? আর লাশ আপনি দাফন করবেন, আমারে বলতেছেন কেন লাশ নিয়ে যাইতে? কিছুক্ষণের মধ্যেই ভাই, এই যে রমজান যে তার সামনে আসছে, এই রমজান একটা ভয়ানক একটা মানে অবয়বে রূপান্তরিত হয়ে গেল। মানে এমন একটা অবয়ব যেটা আপনার দেখলেই আপনার ভিতর কাঁপে যাবে। কুৎসিত চেহারা, অস্বাভাবিক রকমের লম্বা হয়ে গেছে। মানে দেখলেই মানে একটা সাধারণ মানুষ যদি এই অবয়বটা দেখে, তাহলে সে মানে সেখানে ঠিক থাকতে পারবে না। সে বলতেছে, কিরে, তোরে যে বারবার করে বলতেছি এদিকে আয়, লাশটা নিয়ে আয়, আর তাবিজটা হাত থেকে ফেল। ও এখানে একটা কথা হচ্ছে যে, ও যখন রমজানের রূপটা নিয়ে আসে ভাই, তখন এই কথাটা তাকে বলছে যে ভাই, আপনি হাত থেকে তাবিজটা ফালাই দেন। তখন ও চিন্তা করে যে কি ব্যাপার, রমজান তো আমার হাতে তাবিজটা নিতে বলছে, তাহলে রমজান আমার ফালাই দিতে বলতেছে কেন তাবিজটা? ওর মাথায় এটা আসে তখন। ঠিক তখনই ওই রমজান ওই ভয়ঙ্কর অবয়বে রূপ নেয়, বলতেছে যে এই, তোরে যে বারবার করে বলতেছি তাবিজটা হাত থেকে ফালা, কথা শুনতেছস না? তাবিজটা হাত থেকে ফালা, আর লাশটা নিয়ে দিকে আয়। তো তখন বলতেছে যে না, আমি তাবিজ ফেলবো না। এরই মধ্যে ওর মার কণ্ঠে শুনতে পাইতেছে, ওর মা ওরে বলতেছে যে বাবা, মেয়েটার ব্যাগটা খুলে দে। আবার মেয়েটা আবারও কিন্তু তাকে এই কথা বলতেছে যে আমার ব্যাগটা খুলে দেন, আমার ব্যাগটা খুলে দেন। তখন ও চিন্তা করে, আমার মা এত রাত্রে এনে কোত্থেকে আসবো, তার মানে এটা দুষ্ট জিন আমার সাথে এরকম করতেছে। তখন কিন্তু তার সামনে জিন দাঁড়ানো, জিনে তাকে এই কথা বলতেছে যে তোরে যে বারবার বলতেছে তাবিজ ফালা, তুই আমার কথা শুনতেছস না? তাবিজটা ফালা, তাবিজটা ফালায় তুই এখানে আয় লাশটা নিয়ে। এরই মধ্যে হয় কি, রমজান এসে দাঁড়ায়, তারা বলতেছে ভাই, খবরদার তাবিজটা হাত থেকে ফালাবেন না, খবরদার তাবিজটা হাত থেকে ফালাবেন না, কিন্তু তাবিজটা হাত থেকে ফালাইলে আপনার ক্ষতি হবো, তাবিজটা ফালায়েন না। এই কথা যখন রমজান বলতেছে, তখন ওই অবয়বটা গায়েব হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। অবয়বটা তখন আর ওখানে নাই। তো তখন রমজান তার কাছে আসে। আসার পর যেটা হয়, রমজান তারে বলে যে এটা দুষ্ট জিনে আপনার সাথে এরকম করছে, আপনি খুব ভালো একটা কাজ করছেন, আপনি হাত থেকে তাবিজটা ফালান নাই, আপনি যদি তাবিজটা ফালা দিতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত।
তো চলেন ভাই, এখন আর কোনো বিপদ নাই, চলেন লাশটা দাফন করে আপনার আমি রসুলপুরে পৌঁছাই দিই। তো তারপর তারা লাশটা নিয়ে ওই দাফন করার পর তারা রসুলপুর পর্যন্ত ওই ছেলের পৌঁছায় দেয়। তো এই ছিল ভাই আমার প্রথম ঘটনা। খুবই চমৎকার একটি ঘটনা ছিল অনেক ভাই। আপনার কাছে যখনই আমি ঘটনাগুলো শুনি, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে সত্যি কি এই ধরনের কিছু আমাদের পৃথিবীতে আছে নাকি নেই। আসলে যারা এই বিষয়গুলোর সম্মুখীন হয়েছেন, যারা ফেস করেছেন, তারাই বলতে পারবেন যে আসলে এর সত্যতা কতটুকু। প্রিয় লিসেনার, আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় ঘটনায়। তনিক ভাই, দ্বিতীয় কি ঘটনা শোনাবেন? আজকে দ্বিতীয় যে ঘটনাটা আমি বলবো, এটা একটা মর্গের ঘটনা। তো একটা ছেলে মর্গে কাজ করে, ছেলেটার সাথে আমার মানে একটা পরিচয় হয় আর কি, যে কোনোভাবে। তো এই পরিচয়ের সুবাদে আমি তার সাথে এই কথাগুলো বলি আর কি তারে, যে আচ্ছা ভাই, মর্গের ব্যাপারে আমরা অনেক সময় অনেক ধরনের ঘটনা শুনি, তো আসলে কি এই ঘটনাগুলো কোনো বাস্তবতা আছে নাকি এগুলো শুধুই কাল্পনিক? তো তখন ওই ছেলেটা আমার বলতেছে যে ভাই, মর্গে যে ঘটনাগুলো আপনি শুনেন বা যে ঘটনা সম্পর্কে আপনি বলতেছেন, এগুলো কোনো কাল্পনিক ঘটনা না, আদতে বাস্তব সত্য ঘটনাই ঘটে। তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি তো তাহলে মর্গে কাজ করেন, তো এরকম কোনো ঘটনা কি আপনার আছে? আপনার সাথে কোনো ধরনের কোনো এরকম অলৌকিক ঘটনা ঘটছে কখনো? তো উনি বলতেছে যে হ্যাঁ ভাই, আমার সাথেও ঘটছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার ওই ঘটনাটা কি আমার সাথে শেয়ার করা যাবে? তো সে বলতেছে অবশ্যই। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি শুনি কি ঘটনা আপনার জীবনে ঘটছে আপনার সাথে আর কি। তো উনি আমারে বললো যে দেখেন ভাই, যেহেতু মর্গে অনেকদিন যাবত কাজ করি, তো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেক ধরনের ছোটখাটো অনেক ঘটনাই আমার সাথে আমার জীবনে ঘটে গেছে। কিন্তু লাস্ট যেই ঘটনা আমার সাথে আমার জীবনে ঘটছে, এই ঘটনাটা আমি আসলে ভুলতে চাইলেও ভুলতে পারি না। তা আমি বললাম যে কি এমন ঘটনা ভাই? তো উনি আমার যেভাবে বললো আমি সেভাবে বলি যে দেখেন অনিক ভাই, একদিন আমি মর্গের কাজ শেষ করে, তো ওসিসি ভাই আরেকটা ছোট করে কথা বলি, ওনার বাসাটা আবার উনি যেখানে থাকতো ওইটা মর্গ থেকে খানিকটুকু দূরে আর কি, কিছুক্ষণের রাস্তা আর কি, এই 4 থেকে 5 মিনিটের রাস্তা। তো একাই থাকতেন উনি, ওনার কোনো বিয়ে শাদীও করেন নাই, তো কোনো পরিবারও নাই ওখানে, একাই থাকেন। তো মর্গের কাজটা শেষ করে উনি আবার আপনার ওখানেই থাকেন, আর রাত্রে কোনো লাশ টাশ আসলে ওইখান থেকে আসতেও তার সুবিধা হয়, কাছাকাছি একদম, তো ওখানেই থাকেন। তো একদিন হঠাৎ করে আপনার রাত্রে, বৃষ্টির দিন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। শিশির ভাই, এখানে একটা কথা হচ্ছে যে বৃষ্টির সাথে মর্গের ব্যাপারটা, এটা কিন্তু মানে শুনলেই গাটা কেমন ছমছম করে। তো যাই হোক, বৃষ্টি পড়তেছে, কোনো লাশ টাশ আসতেছে না, বা আসার আজকে কোনো সম্ভাবনাও নাই। এই কথা চিন্তা করে ও আপনার সব কাজটা শেষ করে মর্গ তালা মাইরে, মর্গের মেন গেট যে আছে ওটা তালা মাইরে আপনার উনি একটা ছাতি নিয়ে বাড়িতে চলে গেছে ওনার বাসায়, যে উনি রাত্রের খাবার টাবার খায় মানে শোয়ার প্রস্তুতি নিতেছে। এরই মধ্যে হয় কি, হঠাৎ করে বাইরে থেকে একটা মেয়ে কণ্ঠ তাকে যে ডাকতেছে যে উঠেন। তো সে চিন্তা করতেছে যে কি ব্যাপার, এই বৃষ্টির মধ্যে এই রাত করে
কোন মেয়ে আসলো। তো এখানে একটা কথা হচ্ছে যে যেহেতু সে মর্গে কাজ করে, তার মধ্যে ডর ভয় ওরকম নাই, কাজ করে না। একটা স্বাভাবিক মানুষের মনে যেরকম ডর ভয় থাকে ওরকম নাই তার মনে। তো উনি চিন্তা করতেছে এত রাত্রে কোন মেয়ে আসলো আবার। মেয়েটা বলতেছে ভাই একটু তাড়াতাড়ি উঠেন, মর্গে আসেন, একটা লাশ আসছে। তো উনি একটু অবাক হয়ে যায় যে মর্গে লাশ আসছে আর মেয়েটার ব্যাপার হইতেছে এরকম যে মেয়েটা কিভাবে জানলো। সে চিন্তা করতেছে যে এই মেয়েটা কিভাবে জানলো যে আমি এখানে আছি, আমি এখানেই থাকি। এটা তো মানে লাশ যারা নিয়ে আসে তাদের তো এটা জানার কথা না যে আমি এখানে থাকি। একটু অবাক লাগে তার কাছে এই ব্যাপারটা। তো অবাক লাগলেও সে ওইভাবে সেই ব্যাপারটা দেখে না, চিন্তাও করে না। তো সে বলতেছে যে কে আসলো আমি দেখি। সে দরজাটা খুলছে, খোলার পর দেখে তার গেটে এই আপনার মেয়েটার বয়সটা মানে মোটামুটি কমই, এই 20 থেকে 25-এর মধ্যে হবে এরকম। এরকম একটা মেয়ে এসে তারে বলতেছে, সে যখন দরজা খুলছে তারা এসে বলতেছে যে ভাই একটু তাড়াতাড়ি আসেন, মর্গে একটা লাশ আসছে, আপনি একটু আমার সাথে আসেন। তো উনি বলতেছে যে মর্গে লাশ আসছে, আপনি কে? আর আমি তো কিছুক্ষণ আগে মর্গ থেকে আসলাম, আর আমার তো এরকম কেউ কিছু বলেও নাই, কর্তৃপক্ষ থেকে তো আমাকে বলা হয় না যে একটা লাশ আসবে। আপনি আচমকা এসে বলতেছেন একটা লাশ আসছে, আপনি কে? আর এই বৃষ্টির মধ্যে আপনি এভাবে ভিজে ভিজে আসছেন এনে। উনি ওইগুলা কথার উত্তর দেয় না। মেয়েটা শুধু বলতেছে, মানে মেয়েটার চেহারার মধ্যে আপনার খুব একটা অস্থিরতার ছাপ ভাব এরকম। তার দেখে একটু অবাক লাগে এই ব্যাপারটা। আপনি আসেন আমার সাথে, একটু তাড়াতাড়ি আসেন। তো ছেলেটা এক মনে চিন্তা করতেছে যে এত রাত্রে জামু, এই লাশের সাথে তো আর কেউ দেখিও না, লাশ নাকি আসছে বলতেছে। আমার তো হাসপাতাল থেকে কেউ আসলো না, এই মেয়েটা আসলো। আচ্ছা আপনি একা আসছেন কেন, আপনার সাথে আর কেউ নাই? মেয়েটা বলতেছে না, আমার সাথে কেউ আসে নাই, আমি একাই আসছি, খুব দরকার ভাই, একটু তাড়াতাড়ি আসেন, দেরি করেন না। তো তখন আপনার রাত আনুমানিক 1টা থেকে 1:30 এরকম বাজে আর কি। তো উনি আবার মানে একটু চিন্তাও করতেছে যে এত রাত্রে বৃষ্টির মধ্যে মর্গে একটা লাশ নিয়ে আসছে, এরকম একটা যুবতী মেয়ে, ব্যাপারটা তার কাছে একটু অন্যরকম লাগে আর কি। তারপরও সে চিন্তা করে না, আমার যেহেতু এটা কাজ, আর যেহেতু এইভাবে এসে বলতেছে, তাহলে হয়তো বা অবশ্যই একটা জরুরি বিষয় হবে। তো উনি বলতেছে যে দাঁড়ান, আমি ছাতাটা নিয়ে আসি। বলছে যে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ছেলেটা বলতেছে, চিন্তা করতেছে যে কি ব্যাপারে তো তাড়াতাড়ি করতেছে কেন। আচ্ছা থাক, এই চিন্তা করার পরে সে আবার বলতেছে থাক্কা, হইতেই পারে, হয়তো বা জরুরি কিছু। এই কথা বলে সে ঘরে যায় ছাতাটা নিয়ে বাইরে এসে মেয়েটা তার 2 কদম পেছনে, সে 2 কদম সামনে হাইটে হাইটে যাইতেছে, আর মেয়েটার সাথে সে কথা বলতেছে যে আচ্ছা কি সমস্যা বুঝলাম না আপনার, মানে কোত্থেকে আসছেন আপনারা, আপনি কোত্থেকে আসছেন আপনি, আর লাশ কিভাবে, কি মানে মারা গেছে কিভাবে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো মেয়েটা তারা শুধু বলে যে এত কিছু আমাকে প্রশ্ন করেন না, আপনাকে তাড়াতাড়ি চলেন, আপনি গেলে সব জানতে পারবেন। তো ছেলেটার কাছে একটু অবাকই লাগে, কিন্তু মানে সে অন্যরকম ভাবে কোনো চিন্তা ভাবনা করে না, তার কাছে একটু অবাক লাগে ব্যাপারটা। তো যাওয়ার পর এক পর্যায়ে যখন আপনার যাইতে যখন ওই মর্গের সামনে যেয়ে দাঁড়াইছে, ততক্ষণ অব্দি কিন্তু মেয়েটা তার সাথে ছিল ভাই, একসাথে হেঁটে হেঁটে যাইতেছিল। কিন্তু যখন মর্গের গেটে যেয়ে দাঁড়াইছে, তো উনি পিছন দিকে চায় দেখেছে মেয়েটা নাই, মানে ভ্যানিশ, উনি কোনো মেয়েই নাই। তো উনি এখানে আরো অবাক হয়ে যায়, যারে হ্যাঁ আপনি কোথায় গেলেন, মেয়েটা কই গেল, আমার সাথেই তো আসলো হাইটে হাইটে, বৃষ্টির মধ্যে কই গেল আবার। তো সে চিন্তা করে ওই ইটা খুলে, মর্গের যে আপনার
গেটটা আছে, গেটটা খুলে ভিতরে ঢোকে। ঢোকার পর যায় আপনার ওই মেন দরজাটা খুলে মর্গের, খোলার পর দেখে যে ওই মর্গের স্ট্রেচারে একটা লাশ শোয়ানো, আর একটু অস্বাভাবিক রকম, আপনার গায়ের মধ্যে মানে রক্ত লাগে আছে, কাপড়ের উপর দিয়ে বোঝা যাইতেছে আর কি, সাদা কাপড়ের উপর দিয়ে বোঝা যাইতেছে যে রক্ত লাগে আছে, একটু অস্বাভাবিক লাগে তার কাছে। উনি মনে মনে চিন্তা করে, এত রাত্রে আবার কোন কি এর মধ্যে পড়লাম রে বাবা, কাউরে দেখি না, হাসপাতালেরও কেউ নাই, এরকম একটা লাশটা তো দেখে, উপর থেকে দেখে তো মনে হইতেছে যে স্বাভাবিক কোনো মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু মনে হইতেছে। তো এক পর্যায়ে ও মানসিকভাবে সিদ্ধান্ত নেয় যে না, আমি হাত দেব না, চলে যাব। এই কথা যখন সে চিন্তা করে, তখন ওই মেয়েটা তারে একটা মানে গায়েবী ভাবে একটা আওয়াজ দেয় ভেতর থেকে, যে আপনি যাওয়ার চিন্তা করেন না, আপনি যান, আগায় যান, আপনি লাশটা খোলেন, লাশ থেকে কাপড়টা সরান, আর আপনার সাহায্য লাগবে আমার, এই কথাটা বলে ফেলে। এই কথা শোনার পর সে একটু ভয় পেয়ে যায় যে আরে কে বলতেছে এই কথা, লাশটা খুলতে বলতেছে, আবার আমারে বলতেছে যে আমার সাহায্য লাগবে। তো সে ভয় পাইলেও সে চিন্তা করে যে দেখি তাহলে খুলে লাশটা। সে লাশটা যখন খুলে, তখন দেখতে পায় যে লাশটার আপনার যে দেহটা আছে, দেহটা থেকে মাথাটা আলাদা, ওইখানেই পড়ে আছে, মানে লাশটার থেকে দেহটা আলাদা, ওই স্ট্রেচারেই পড়ে আছে, মানে আলাদা হয়ে। এটা দেখে সে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়, ইয়াল্লা এটা কি দেখতেছি। তো পিছন ফিরে সে দেখে যে লাশটা শোয়ানো, ওই মাথাটা দেখে তো সে দেখছে যে মাথাটা একটা মেয়ের মাথা, পিছন দিকে তাকায় দেখে ওই মেয়েটাই তার পিছনে দাঁড়ানো। এটা দেখার পর শিশির ভাই সে প্রচন্ড রকম ভয় পাওয়া যায়, যেটা আমি কি দেখতেছি। আমার এত বছরের এই চাকরির জীবনে তো আমি এরকম কখনো কিছু দেখিনি, অনেক ঘটনাই দেখছি আমি, কিন্তু এরকম কোনোদিন তো দেখিনি আমি। এটা কি দেখতেছি, এখানে ঘাট থেকে মাথা আলাদা করা ওই মেয়ে আবার আমার সামনে দাঁড়ানো, আর এই মেয়েটা আমার এতক্ষণ নিয়ে আসলো, এই মেয়েটাই তারা নিয়ে আসছে ভাই, এই ডুম ঘর পর্যন্ত, লাশ কাটা ঘর পর্যন্ত। এতক্ষণ এই মেয়েটার সাথে তো আমি আসলাম, এই মেয়েটা হয়তো আমাকে যে ডাক দিয়ে নিয়ে আসছে। তখন সে মানে ভয় পেয়ে 3-4 হাত পিছায় যায়। তখন মেয়েটা বলে যে আপনি ভয় পায়েন না, আপনার সাহায্য লাগবে আমার। তখন সে বলে যে এই আপনি আপনি আমার কি সাহায্য লাগবে আপনার, আপনি আমার সাথে কেন এরকম করতেছেন, আমি আপনার কি ক্ষতি করছি, আমি এই লাশে হাত দিতে পারবো না। ছেলেটা বলতেছে আমি এই লাশে হাত দিতে পারবো না, আমার যাইতে দেন। তখন ওই মেয়েটা বলতেছে যে আপনি যদি এখান থেকে বের হয়ে যান তাহলে আপনার ক্ষতি হবে, আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তাও করেন না। আমি বলছি না আমার সাহায্য লাগবে আপনার, আপনি এই লাশটার আমার মাথাটা সেলাই করে এই দেহটার সাথে জুড়ে দিবেন। কেন, এটা কেন বলতেছেন? তখন এই মেয়েটা কিভাবে মারা গেছে, তার সাথে কি ঘটছে, এই কথাগুলো তাকে বলতে থাকে যে দেখেন ভাই, আপনি ভয় পায়েন না, আমি আপনার কাছে সাহায্য চাইছি। কেন চাইছি, আমি যখন বাইচে ছিলাম তখন আমার বাবা মা আমার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিছিল, কিন্তু তখন তারা জানতো না যে ছেলেটা খুব খারাপ, সে নেশা করে, মানে খুব খারাপ প্রকৃতির একটা ছেলে। তা আমাকে যখন বিয়ে দেয় তখন আমার বাবা বেশ কিছু টাকা তারে দিছিল যৌতুক হিসেবে ব্যবসা করার জন্য, কিন্তু ওই টাকা সে ব্যবসা করে নাই, সে বাজে কাজে খরচ করে ফেলছে, এবং কি পরবর্তীতে আমারে আরো জোর দিছে
যে তোর বাপের বাড়ি থেকে আরো টাকা এনে দে আমাকে। তো আমি তাকে না করছি যে না, আমি পারবো না, আমার বাবার অত সামর্থ্য নাই। আমার বাবা ভাই একটু গরিব লোক ছিলেন, অতটা সামর্থ্য ছিল না, যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়েই তারে কিছু টাকা দিছিল ব্যবসা করার জন্য, আর আমার বিয়েটা দিছিল। তো আমি যখন তারা না করি, দিনের পর দিন সে আমার এইভাবে টর্চার করতে থাকে, আমাকে মারধর করে, টর্চার করে, শারীরিকভাবে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। কিন্তু গতকালকে যেটা হয়, সে আমাকে এক পর্যায়ে আইসা বলে যে তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দে। আমি যখন তাকে অস্বীকৃতি জানাই, না করি, যে না আমি পারবো না, আমার বাবার সামর্থ্য নাই, তখন সে আমারে বলে তুই না আনলে আমি তোর মেরে ফেলাম। এই কথা বলে আমার প্রচন্ড মারধর করে। কিন্তু আমি তখনও না করি যে না, আমি টাকা এনে দিতে পারবো না। তখন এক পর্যায়ে মারতে মারতে সে আমাকে মেরে ফেলে, এবং কি আমারে ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলে একটা ধারালো অস্ত্র দিয়ে। তো আমি তারে প্রতিশোধ নিতে চাই। এর জন্যই আমি আপনারে এত রাত্রে ডাইকে আনছি। আপনি আমার একটু সাহায্য করেন ভাই, আপনার সাহায্য আমার খুব দরকার, একটু দয়া করেন আমারে ভাই। এই কথাগুলো শোনার পর শিশির ভাই, ওই ছেলেটার একটু মায়া হয়। তখন তার মধ্যে আর ভয় ভীতি কোনো কাজ করতেছে না। তখন তার মধ্যে একটা মায়ার সৃষ্টি হয় মনের মধ্যে, যে মেয়েটা এইভাবে বললো, কথাগুলো তো আসলে খুবই মর্মান্তিক। তখন সে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমি আপনার কাজটা করে দেব। তখন মেয়েটা বলে যে ভাই একটু দ্রুত করেন, তাড়াতাড়ি করেন, কারণ ভোর হয়ে গেলে তখন আর আমার পক্ষে এটা করা সম্ভব না। তো এই কথাটা শোনার পর ছেলেটা সুতোর সাথে যায়, তাড়াতাড়ি কইরা ওই মাথাটার সাথে দেহটা আপনার সেলাই করে জোড়া লাগাই দেয়। আর তখন মেয়েটা তারে বলে যে আপনারে অসংখ্য ধন্যবাদ ভাই, যে আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমার সাহায্য করলেন, এখন আমি আমার প্রতিশোধ নেব। তো তারপর যেটা হয়, ওখান থেকে মেয়েটা চলে যায়। চলে যাওয়ার পরে ওই ছেলেটা তো তাৎক্ষণিক ওইখান থেকে বেরিয়ে এসে তার বাসায় যায়। বাসায় যায় এইসব নিয়ে চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে যে এই ঘটনাগুলো যে ঘটলো, এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে করতে একসময় সে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, স্বপ্নে সেই মেয়েটা তার কাছে আইসে তারে ধন্যবাদ জানাইতেছে, যে ভাই আপনার খুব অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সাহায্য করছেন বলে আজকে আমি আমার মৃত্যুর প্রতিশোধটা দিতে পারছি। মানে সে হয়তোবা তার স্বামীরে যে মেরে ফেলে আর কি, এরকমটাই কিছু। স্বপ্নে আইসে ওই মেয়েটা তারে ধন্যবাদ জানায় যায়। তো পরবর্তীতে ছেলেটার সাথে আর এরকম কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো এইটাই নাকি ছিল তার জীবনের সব থেকে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা নাকি আজও উনি ভুলতে পারে নাই। এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ঘটনা দিয়েই আমাদের অনুষ্ঠানটি শেষ করব। তো আমাদের শেষ ঘটনায় আমরা চলে যাব। তো অনিক ভাই, শেষ ঘটনাটা কি শোনাবেন, কি ঘটনা শোনাতে চাচ্ছেন? তো আজকে যে শেষ ঘটনাটা আমি শোনাবো, এটাও একটা গ্রামেরই ঘটনা। তো আমি ঘটনায় যাই। আপনার একটা গ্রামে কিছু মাঝি, মানে তাদের কাজ হইতেছে মাছ ধরা। আর এই মাছ ধরার কাজটা তারা করেই থাকেন হচ্ছে আপনার রাত্রে। তারা বেশ কিছু লোক আপনার রাত্রে নৌকা নিয়ে নদীতে চলে যায় মাছ ধরার জন্য। তো একদিন এমন হয় যে এক মাঝি আপনার তার ছেলেরে নিয়ে, মানে তার ছেলেরে বলে রাখে যে বাবা, কালকে একটু তাড়াতাড়ি যাব আমরা মাছ ধরতে। তো এখানে ছোট্ট করে একটা কথা হইতেছে যে যেই নদীতে তারা মাছ ধরতে যায়, নদীটা সম্পর্কে আবার আপনার খুব কথা আছে।
কেমন কথা যে এই নদীটা নাকি ভালো না, ওখানে অনেক মানুষ মাছ ধরতে যায় নিখোঁজ হয়েছে, তারপরে আবার আপনার অনেকে অনেক খারাপ কিছু দেখছে, অলৌকিক ঘটনা ঘটছে আর কি এরকম। তো প্রতিদিন আপনার যারা যায় তারা মানে দলবদ্ধভাবে যায়, আপনার চারটা নৌকা বা 5টা নৌকা একত্রিত হয়ে তারা যায় ওই নদীতে মাছ ধরতে। তো যেহেতু আপনার আগে থেকেই এই কথাটা প্রচলন আছে ওইখানে যে এই নদীটা ভালো না, এই নদীতে অনেক মানুষ নিখোঁজ হয়েছে, আবার অনেক ঘটনাও ঘটে, তো এই ব্যাপারে একটু ভয়ও আছে আবার অনেকের। তো যাই হোক, আপনার ওই যে মাঝিটার কথা আমি বলতেছি, এই মাঝিটারা আবার তাদের খুব মানে নেশা এই ব্যাপারটা, আর এমন একটা নেশায় তাদের পরিণত হয়েছে ব্যাপারটা, মানে তার কথা হইতেছে যে যখন সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে মাছটা ধরতে যায় সবাই, তখন তো গেলে আসলে মাছ কম পাওয়া যায়। তো যখন তারা একটু তাড়াতাড়ি যাবে, মানে যখন মানুষ যায় কখন আপনার ভোর হওয়ার পরে পরে, কিন্তু তারা সে চিন্তা করছে যে ভোর হওয়ার আগেই আমরা যাব, এবং কি ভোর হওয়ার আগে আগেই মাছটা মাইরে আমরা চলে আসবো এরকম। কারণ দেখা যায় যে ভোরের পরে গেলে অনেক মানুষ থাকে ওইখানে, অনেক জেলেরা থাকে, অনেক নৌকা নিয়ে যায়, অনেকগুলা মানুষও থাকে, আমরা ওইভাবে মাছ মাইরে উঠতে পারবো না, ওইভাবে অতটা মাছ উঠবো না আমাদের। এর আগে এরকম হয়েছে, মানে এর আগেও তারা গেছে আর কি মাছ মারতে ওইভাবে। তো ওই যে বললাম যে ওইখানে আসলে একা যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়, কারণ আগে থেকে যেহেতু প্রচলন যে এই জায়গাটা ভালো না, অশুভ একটা জায়গা, এখানে গেলে যেই যায়, মানে যদি আপনার ওই একা যায়, একা নৌকা নিয়ে যায় 2-1 জন, তাহলে তাদের সাথে কিছু না কিছু ঘটবেই। তো এই লোকটার আবার মাথায় এই চিন্তাটা খুব একটা থাকে না ওই মুহূর্তে, মানে মাছ মারার নেশায়। তো সে চিন্তা করলো যে একাই যাবো, আমার যেহেতু একটা ছেলে আছে, এই ছেলেরে নিয়ে যাবো। তো তার ছেলেরে বলে যে বাবা, কালকে কিন্তু আমরা ভোরের আগেই বাইরুম, তুমি কিন্তু একটু তাড়াতাড়ি উঠো কালকে। তো এই কথা যখন বলে, তখন ছেলে এবার তার সাথে বলে যে আব্বা, আপনি তো একা যাইতে চাইতেছেন, মানে আমরা 2 জনে শুধু যাইতে চাইতেছি, তো আপনিও জানেন আমিও জানি জায়গাটা তো মানে নদীটা তো অতটা ভালো না, তো আমাদের কি এই শুধুমাত্র 2 জন যাওয়াটা ঠিক হবে, তাও আবার এই ভোরের আগে? এমনি তো আপনার সবাই যায় হইতেছে ভোরের পরে, তো যদি কোনো কিছু হয় তখন কেমন হবে ব্যাপারটা, আপনি কি এই কথাটা একটু চিন্তা করছেন? তো লোকটা বলতেছে যে বাবা, তুমি ভয় পাইতেছ? তুমি ভয় পাবা কেন? ভয় পাইও না, আমি তো আছি তোমার সাথে, কিচ্ছু হবো না। আমরা যাই কিছুক্ষণ থাকে, যেহেতু আমরা এমন সময় যাইতেছি, এই সময়ে অন্য কোনো নৌকা ওইখানে যাব না, সুতরাং আমরা কিছুক্ষণ ওইখানে মাছ মারলে দেখা যাবো আমাদের নৌকা ভরে গেছে মাছে। তুমি অন্য চিন্তা করো না, তুমি একটু ঘুমায় নাও, ভোরের আগে উঠে বইরো। তো ছেলেটা যেহেতু বাপ বলছে, ছেলেটা অমান্য করতে পারে না। ছেলেটা তার বাবেরে বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা না, আমি ভোরের আগে উঠে পড়বো। এই কথা বলার পরে ছেলে ঘুমাইতে যায়, বাপও ঘুমাইতে যায়। তো ভোরের আগে, ভোরের আপনার অনেক আগেই, তা আনুমানিক ধরেন 3:30 কি 4টা বাজে এরকম, এই সময় বাপে উঠে ছেলের রুমে যায়, ডাকে ছেলেরে যে বাবা উঠো,
মাছ ধরতে যাওয়ার কথা না, তুমি ভুলে গেছ? তো ছেলে আবার সাথে সাথে উঠা পড়ে, উঠা বলতেছে যে না বাবা, আমি ভুলি নাই, আপনি না ডাক দিলেও আমি উঠতাম। তো ঠিক আছে, আপনি যান, বাইরে যান, যায় ওই জাল টাল রেডি করেন, নৌকা তো আছেই, আমি বেরিয়ে আসতেছি। তো এই কথা বলার পর বাবা কইতেছে আচ্ছা ঠিক আছে আসো, আমি জাল টাল রেডি করে নৌকায় যাইতেছি, তুমি নৌকায় আসো। আচ্ছা ঠিক আছে বাবা। তো এই কথা বলে আপনার ওই বাপে বেরিয়ে পড়ে ঘর থেকে, বেরোয় বাপে জাল টাল নিয়ে নৌকায় যায় বসে। তারপর পিছনে পিছনে ছেলেও বের হয়, বেরে নৌকায় যায় বসে। বসে আবারও ছেলেটা তার বাপেরে লাস্ট বারের মতো আর কি এটা বলতেছে যে আব্বা, আপনি যদি রাগ না করেন একটা কথা বলতাম। হ্যাঁ বাবা বলো, কি বলবো বলো। যে আব্বা, আসলে কি আম করে এইভাবে একা যাওয়াটা ঠিক হইতেছে? আপনি এই ব্যাপারটাকে একটু ভাবছেন? আর একটু পরে বেরোইলে হইতো না? এই আজানের পরে বেরোইতাম, এখনো তো আজানের ঢের বাকি। আর আপনিও শুনছেন, আমিও শুনছি, জায়গাটা, এই নদীটাই নাকি খুব খারাপ। এখানে আজও পর্যন্ত অনেক মানে ঘটনা ঘটছে অনেকের সাথে। তো আমরা আজানের পরে গেলে হইতো না? তো এই কথা বলার পর বাপে হাইসে দিল, হাইসে দিয়ে আপনার বলতেছে যে ধুর বুকা, তুমি কি ভয় পাইতেছ? ভয় পাইও না, তোমার বাবা আছে তো তোমার সাথে, তুমি চলো, তুমি আমার সাথে চলো, তুমি ভয় পাইও না, কিচ্ছু হবে না, আমি আছি না তোমার সাথে, তোমার বাপ। তো ছেলে আর বলতে পারে না ভাই, কারণ ছেলে তো ওই রাত্রে একবার বলছে বাপের, তখন বাপ একই কথা বলছে, আবার এখন এসে নৌকায় উঠার সময় একই কথা বলার পরও বাপ ওই কথাই বলতেছে, বাপের উপরে তার কথা বলতে পারে না। কিন্তু ছেলেটার কিন্তু মানে আপনার মনে মনে একটু ভয় ভয় করতেছে, যে যাইতেছি এইভাবে কি জানি হয়, এরকম একটা ভয় তার মনের মধ্যে কাজ করতেছে। এদিক দিয়ে আপনার দুজনেই উঠছে, উঠে বাপে আপনার নৌকাটা চালাইতেছে, নৌকাটা আস্তে আস্তে চালাইতেছে, আর ছেলে আপনার ওই নৌকার ভিতরে জালটা যে রাখা, ওই জালটা মানে হাতে নিছে আর কি, নদীর মধ্যে ফেলবো। তো প্রথমে যখন ছেলে নদীর মধ্যে জালটা ফেলে, জালটা একটু ভারী ভারী লাগে। তো জালটা যখন টানে উঠাইছে, উঠানোর পরে নৌকায় উঠানোর পরে দেখে যে মোটামুটি ভালো মাছ উঠছে। যেহেতু আপনার এখানে একটা ছোট কথা বলতে ভুলে গেছি, যে বর্ষার দিন ছিল, আবার সেটা দিনটা আবার বর্ষার ছিল। তো বর্ষার দিনে আসলে নদী নালা বা খাল বিলে এমনিতেই কিন্তু আমরা যতটুকু জানি বা শুনি যে মাছ টাছ পাওয়া যায় ভালো। তো প্রথম যখন সে মানে জাল ফালায় তুলছে, মোটামুটি ভালো মাছ উঠছে। তো দুইজনেই খুশি হয়েছে, বাবাও খুশি, ছেলেও খুশি। ছেলে বলতেছে যে আব্বা দেখছেন, ভালোই তো মাছ উঠছে, আর মাছের সাইজও তো বড় বড়। তখন বাপে কইতেছে যে তুমি তো ভয় পাইলা যে আসবা না, পরে আসবা, দেখছো এমনি যখন আমরা ওই অন্য মানুষগুলোর সাথে আসি তখন কিরম পাওয়া যায়? কই না আব্বা, তখন তো এরম পাইনি কোনো সময়। কই তাহলে আমি তো সব চিন্তা করি বলছি তোমারে যে এই টাইমে আসবো, আবার ফেলো। এটা সে মানে আস্তে আস্তে নৌকা আপনার চালাইতেছে, আর ছেলে মাছ মারতেছে। তো এইভাবে নৌকা চালাইতে চালাইতে আস্তে 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 নৌকাটা যখন মাঝ নদীতে চলে গেছে, তাদের নৌকা এখন মানে নদীর পুরোপুরি মাঝখানে। তো আবার ছেলে জাল ফেলছে, আরো অনেক মাছ উঠছে ওখানে।
ওঠার পর ছেলে তার বাপেরে বলতেছে যে আব্বা আরো মাছ উঠছে এনে। তো বাপে বলতেছে যে মারো মারো, উঠবেই, মাছ উঠবেই। ঠিক আছে, এই কথা বলার পর আবার জাল ফেলছে। এর মধ্যেই হয়েছে কি, মানে মেঘে ডাকছে, মেঘ ডাইকে মানে আবহাওয়াটা পরিস্থিতি এরকম হয়ে গেছে, হ্যাঁ পরিস্থিতি এরকম হয়ে গেছে যে বিরাট ঝড় আসবে। একটা ঝড় আসার আগে যে একটা আবহাওয়া হয়, পরিস্থিতি হয়, প্রাকৃতিক একটা পরিস্থিতি যেটা হয় আর কি, আমরা দেখি সচরাচর, এরকম একটা পরিবেশ হয়ে গেছে ওইখানে। তো ছেলে তখন বাপের উদ্দেশ্য করে বলতেছে আব্বা পরিবেশ তো থমথম হয়ে গেল গা, এই তো মনে হইতেছে বিশাল ঝড় আসবো, আমরা তো মাছ নদীতে, তার যা মাছ পাইছি মোটামুটি ভালো মাছ পাইছি, আর না মারলেও চলবো। এক কাজ করেন, নৌকা ঘোরায় ফেলান, ঘোরায় পাড়ের দিকে নিয়ে যান, হুট করে ঝড় এসে বললে তো বিপদে পড়ে যাবো, যেহেতু আমরা মাছ নদীতে। তো বাপেও তখন কেতেছে, হ্যাঁ তুমি কথাটা মন্দ বলো নাই, ঝড় আসার সম্ভাবনাই আছে, বাতাসও চালাইছে, আবার বিদ্যুৎ চমকাইতেছে। তো এই কথা বলে আপনার বাপ মাত্রই নৌকাটা ঘুরাইছে, ঘুরায় নৌকাটা আস্তে আস্তে চালাইতেছে পাড়ের দিকে নিয়ে আসার জন্য। এতক্ষণ পর্যন্ত কিন্তু শিশির ভাই মানে পুরা নদী কিন্তু ফাঁকা, একটা নৌকা টোকা কিচ্ছু নাই, শুধু তাদের নৌকাটাই, একটা মানুষজন নাই, কিচ্ছু না। ওই পুরা ওই নদীটা জুড়ে ওইটুকুর মধ্যে ওদের নৌকাটা একাই, একটা নৌকায়, আর কোনো নৌকা নেই। তো বাবা যখন আপনার আস্তে আস্তে ওই বৈঠা মাইরে মাইরে যখন নৌকাটারে ঘোরায় যখন আস্তে আস্তে পাড়ের দিকে নিয়ে যাইতেছিল, বাপের চোখে পড়ল তাদের নৌকা থেকে বেশ কিছুটা সামনে একটা নৌকা। তখনও কিন্তু এটা ভাই মোটামুটি নদীর মাঝখানে, পাড়ের সাইডেও না বা পাড়ের কাছাকাছিও না, নদীর মাঝখানের মধ্যেই পড়ে। তো বাপে ওই নৌকাটা দেখে মনে মনে কইতেছে যে আরে এই টাইমে এনে তো নৌকা থাকার কথা না, কারো আসারও কথা না। মানে দূর থেকে সে দেখতেছে যে নৌকাটার মধ্যে কোনো মানুষ নাই, এরকম মনে হইতেছে তার কাছে। কারণ একটা মাঝি যখন ভাই নৌকার মধ্যে থাকে তখন কিন্তু মোটামুটি একটু দূর থেকে হইলেও বোঝা যায়, আর একটা নৌকা কিন্তু মাঝি ছাড়া, একটা মানুষ ছাড়া চলতে পারে না। হঠাৎ করে একটা মাঝ নদীতে একটা নৌকা আসতে পারে না। তো ওনার কাছে এমনটা মনে হইতেছে যে নৌকার ভিতরে বোধহয় কোনো মাঝি নাই, তার কাছে মনে হইতেছে আর কি। নৌকার উপরে আপনার শুধু একটা বাঁশ আছে, একটা ওই বাঁশের মধ্যে একটা হ্যারিকেনের মতো কিছু একটা জ্বলতেছে, এটাই তার চোখে বেশি পড়তেছে। তো ওই আলোতেই সে দেখতে পাইতেছে যে না, নৌকার মধ্যে তো কোনো মানুষজন, কোনো অস্তিত্ব দেখতে পাইতেছি না, নাকি আমি ভুল দেখতেছি, মানে ওই লোকটা এইভাবে চিন্তা করতেছে। নৌকাটা যখন একটু কাছাকাছি আসে তখন তার বাবা, ওই লোকটা অবাক হয়ে যায়। কারণ যখন নৌকাটা তাদের একটু কাছাকাছি আসছে তখন সে দেখে যে সত্যি নৌকার মধ্যে কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই, নৌকার মাঝখানে তিনটা মৃতদেহ পড়ে আছে, তিনটা মৃতদেহ পড়ে আছে ভাই। এটা দেখার পর সে চমকে যায়, কি নৌকার মধ্যে কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই, তিনটা মৃতদেহ কেন? তাও দেখতে লাগতেছে অস্বাভাবিক, মানে খুব বাজে অবস্থা। তার সাথে তার ছেলেও দেখে। দেখার পর ছেলে তার বাপের বলতেছে আব্বা এটি কি, এটা কি হইলো, এখন আমরা কি করবো? তো ছেলেরে বাপে বলতেছে, মানে সান্ত্বনা দিতেছে যে বাবা ভয় পায় না, তুমি ভয় পায় না, আমি আছি, কিচ্ছু হবো না। সে যে তার ছেলেরে সান্ত্বনা দিতেছে, সে নিজেই তো ভয় পাইতেছে।
যে কোন পরিস্থিতির মধ্যে পড়লাম। এখন তো নৌকা মাঝ নদীর মধ্যে, আমাদের আশেপাশে তার কেউ নাই। এরই মধ্যে সেখান থেকে একটা লাশ, মৃতদেহ সরাসরি ভাই উঠে পড়ছে, উঠে দাঁড়ায় পড়ছে। দাঁড়ায় তাদের দিকে তাকায় একটা ভয়ঙ্কর রকমের হাসি দিছে। হাসি দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে, কিরে, তোদের কি কোনো ডর ভয় নাই? তোরা জানোস না? তোরা কি কিছু শুনোস নাই? হ্যাঁ, মাছ মারবার আইছস? আজকে ফিরে যাবি কেমনে? মানে এইভাবে তাদের উদ্দেশ্যে কথা বলতেছে, আর বিকট ভয়ঙ্কর রকমের হাসি হাসতেছে। তখন ওই লোকটা বলতেছে যে, মানে মনে মনে বলতেছে আর কি, যে আল্লাহ, আমি কি করবো? এর থেকে বাঁচার উপায় কি? কেমনে বেঁচে ফিরবো? মানে তখনও তাদের নৌকা থেকে ওই নৌকাটা খানিক দূরেই আছে, মানে একদম কাছাকাছি আসে নাই, খানিকটা দূরেই। তো পিছন থেকে ওর ছেলে বলতেছে যে, বাবা তুমি সরো, নৌকা আমি চালাম, আমি দ্রুত নৌকা চালায় পাড়ের দিকে নিয়ে যাবো। তো ওই লোকটা তার হাতে বৈঠা দেয় ছেলের হাতে। ছেলে আপনার নৌকাটা দ্রুত ঘুরায় ওখান থেকে দ্রুত চালায় নদীর পাড়ের দিকে আসতে থাকে। পিছনে পিছনে সেই নৌকাটাও আসতে থাকে। কোনো মাঝি কিন্তু নাই ভাই। তো ওই নৌকাটাও আসতেছে, এই ছেলেও নৌকা খুব দ্রুত চালাইতেছে। তো চালাইতে চালাইতে, মানে খুব দ্রুত চালাইতে চালাইতে আপনার পারে আসতে পারে আর কি, তাদের ওরকম কোনো ক্ষতি হয় না। পারে আসার পরে তারা কি মাছ নিব আর কি, মানে মানে তারা জাস্ট জান নিয়ে কোন রকমে আপনার দৌড়ায় তাদের বাড়ি পর্যন্ত যায়। কিন্তু বাড়ির ভিতর পর্যন্ত আর যাইতে পারে না, মানে বাড়ির কাছাকাছি পর্যন্ত যায়। যায় মানে এতটাই ভয় পাইছে তারা, ওইখানে যায়, মানে ওই রাস্তার মধ্যেই তারা দুইজনেই, বাপ ছেলে দুইজনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে তাদের কাছে মনে হইতেছিল যে পিছনে পিছনে ওই নৌকার ওই লাশগুলো আসতেছিল তাদের পিছনে পিছনে। তো যখন তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, পরের দিন গ্রামের কিছু লোকজন তাদেরকে ওইখানে পায়। পরের দিন বলতে ততক্ষণ তো মানে ভোরই হয়ে গেছে আর কি, ভোর হওয়ার কাছাকাছি ভোরই হয়ে গেছে। তো ভোরের পরে আপনার গ্রামের কিছু লোকজন তাদের দুজনেই রাস্তার মধ্যে দেখে পড়ে আছে। তো তারা ধরে তাদেরকে বাসায় নিয়ে যায়, নিয়ে যায় জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরানোর পরে তাদেরকে জিজ্ঞেস করে যে, কি ব্যাপার, তোমরা ওই রাস্তার ওইখানে পড়ে আসছিলা কেন? কি হয়েছিল? গেছিলাই বা কই তোমরা? তখন আর কি ওই লোকটা বলতেছে, ওই যে মাঝিটা আর কি, ছেলের বাবাটা, যে কালকে রাত্রে আমরা ভোরের আগেই, মানে ভোর হওয়ার অনেক আগেই আমরা নদীতে গেছিলাম মাছ ধরতে। তো মাছ ধরার পর যখন ফিরে আসতেছি, তখন এই ঘটনা আমাদের সাথে ঘটে। তো কোনো রকমে জান নিয়ে বাইচে আসছি, কিন্তু পারে আসার পরে আমরা আর বলতে পারবো না আমাদের সাথে কি হয়েছে। তো তখন ওন থেকে একজন মুরব্বী বলতেছে যে, তোমরা এই ভুলটা করছো কেন? তোমরা জানো যে ওই নদী কতটা খারাপ, আর এর পিছনের কারণ হয়তোবা তোমরা জানো না। তোমরা যে শুধু শুনছ যে নদীটা খারাপ, গেলে ক্ষতি হয়, একা গেলে বা কিছু সমস্যা হয়, তাহলে শোনো এর পিছনের ঘটনা। আজ থেকে বহু বছর আগে তোমাদের মতোই বেশ কিছু লোক ওই নদীতে মাছ মারতে যায়। রাত্রে যায় বেশ কিছু লোক যে নৌকাটা নিয়ে যায়, ওই নৌকাটা সহ ওই লোকগুলা ওই নদীতে নিখোঁজ হয়। পরবর্তীতে তাদের লাশ পাওয়া যায় নদীর মধ্যে। তো এরপর থেকেই
এই নদীটা অশুভ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কেউ যদি এই নদীতে রাত্রে বা ভোরের আগে একা মাছ ধরতে যায় তাহলে তার সাথে কিছু না কিছু ঘটবেই, এবং কি তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো তোমরা বাইচে গেছো, তোমরা একা থাকার পরেও তোমাদের ক্ষতি হয় নাই ওইভাবে। ভুল করো আর কখনো ওই নদীতে এইভাবে একা মাছ ধরতে যাবা না। এই ছিল ভাই আমার শেষের ঘটনা। থ্যাংক ইউ অনেক ভাই, এত সুন্দর ঘটনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আসার জন্য, এবং প্রতিবার আপনি দুর্দান্ত ঘটনা নিয়েই আমাদের কাছে আসেন, সেই জন্য আপনাকে আবারও থ্যাংক ইউ। তো প্রিয় লিসেনার, আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগে, কিংবা আমাদের কোন ঘটনাটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কিংবা কী ধরনের ঘটনা আপনাদের কাছে পছন্দ, সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। তো বরাবরের মতোই আরেকটি কথা আমি বলবো যে আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এগুলো ফেসবুকেও পেয়ে যাবেন, আমাদের ফেসবুকের নাম হচ্ছে এখন মধ্যরাত, আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারাও যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া আপনার অভিজ্ঞতা কিংবা আপনার আশেপাশে শোনা কোনো ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অডিয়েন্সদের শোনাই, তাহলে অবশ্যই আপনার সেই ঘটনাটি লিখে আমাদের ইমেল করে দিবেন। আমার ইমেলটি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন এপিসোডে। এই পর্যন্ত আল্লাহ হাফিজ।